চিন্তা করো না, আমি নিজে দায়িত্ব নিয়ে সোহানা ম্যাডামের হাতে এগুলো তুলে দেবো। জানি তো তুই তোর দায়িত্ব ঠিক পালন করবি, কিন্তু আর একটা কাজ আছে। এই যে এগুলো হচ্ছে তোর, নে। এই গয়নাগুলো তুমি তোমার কাছেই রাখো। কেন? আরে নিবেদিতা তো এগুলো ছেলের বউয়ের জন্য রেখে দিয়ে গেছে, এগুলো তোর প্রাপ্য। না জেঠু, এই গয়নাগুলো এখনো আমার প্রাপ্য না। যেদিন আমি নিজেকে এই বাড়ির ভিকি স্যারের যোগ্য বউ বলে মনে করব, যেদিন মনে হবে যে এই গয়নাগুলো ওনার দেওয়াটা সার্থক, সেদিন না হয় গয়নাগুলো নেব। আমার না বারবার মনে হয় ভিকি স্যারের আসল মাকে আর একবার খুঁজে দেখলে হয় না? দেখো, আমি তো খুব আশাবাদী, সেই জন্যই হয়তো বারবার করে মনে হয়। আমি জানি তোমরা খুঁজেছিলে, পাওনি বলে হয়তো মনে হয়েছে যে উনি আর নেই, কিন্তু তারপর থেকে তো আর সেভাবে খুঁজে দেখা হয়নি, বলো? তাই তাই যদি আর একবার আমরা চেষ্টা করি, কি ক্ষতি আছে বলো? উনি হয়তো কোথাও একটা আছেন যেটা আমরা জানি না। হতেও তো পারে যে আমরা কোথায় আছি হয়তো সেটা উনি জানেন না। আচ্ছা সেটা মনে হতেই তো পারে একদিন হয়তো উনি নিজে হাতে এই গয়নাগুলো আমার হাতে এসে তুলে দেবেন। হতে পারে না জেঠুমনি? বলো না, হতে পারে না? সব কি বলছিস তুই? নিবেদিতা ফিরে আসবে? আমার ইন্দিরা, এইসব মিথ্যে আশ্বাস আমাকে দিস না। কি করে ফিরবে? ও তো হারিয়ে গেছে, অনেক আগে হারিয়ে গেছে। যেখানে হারিয়ে গেছে সেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসতে পারে না। ও তো আমার জীবন থেকে চিরতরে হারিয়ে গেছে। শোন, ও যদি বেঁচে থাকতো না তাহলে অনেক আগেই এই সংসারে ফিরে আসতো, কারণ এই সংসারটা হচ্ছে ওর সংসার। আসবে না রে, আসবে না, কোনোদিন আসবে না। ও কোনোদিন ফিরে আসবে না। দেখো, আমরা একবার চেষ্টা করে দেখতেই পারি। বলো আপনি যদি সত্যি বেঁচে থাকেন তাহলে আমি কথা দিলাম আপনাকে আমি ঠিক খুঁজে বার করব। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, ও কালার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখনো সে গাভীগুলি গোচরণে ছড়ায় ধুলি। এখনো সে গাভীগুলি গোচরণে ছড়ায় ধুলি। সখাসনে কোলা খুলি রাখাল রাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম
ভালো গায়, আহা মন ভরে গেল। অপূর্ব। সাধে বলি, তোমার গান না শুনলে ভগবানের পুজো অসম্পূর্ণ থেকে যায়। বলছি ঠাকুর মশাই, আমি এবার এলাম গো। এসো মা, এসো। হ্যাঁ এলাম। কৃষ্ণ কৃষ্ণ মঙ্গল করো গো। হ্যাঁ। বলছি সবাই ভালো থেকো। হ্যাঁ আপনিও সাবধানে যাবেন, ভালো থেকো। আমি সাবধানে যাব, তোমরা সব সুস্থ থেকো। হ্যাঁ 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 হ্যাঁ, যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি সাবধানে রাখবেন। আমি ঠিক আছি গো। মা গো, এসে গেছো। জানো তো আমি রোজই আসি, তাও কেন একা যাওয়ার চেষ্টা করো বলো তো? ওদিকে তোমার বাচ্চা কাচ্চারা তো সব এসে গেছে, ওরা মনে হয় শুধু তোমার কাছে পড়বে বলে পড়াশোনাটা করে, আর তুমি দেখো শুধু ঠাকুর ঠাকুর করো। এই বয়সে ঠাকুর ঠাকুর করলে মনটা ভালো থাকে বাবা। হ্যাঁ বেশ, আচ্ছা এখন চলো, নাহলে তোমার ছাত্রছাত্রীরা ক্লাব ঘরটাকে তো মাছের বাজার বানিয়ে ফেলবে। চলো চলো চলো, দেখে সাবধানে চলো। সত্যি সত্যি এটা আমার মায়ের গয়না। হ্যাঁ ভিকি স্যার, জেঠুমনি এগুলোকে সোহানা ম্যাডামকে দেওয়ার জন্য আমাকে দিয়েছে। আপনাদের মা এগুলো ওনার জন্য রেখে গিয়েছিলেন। আপনি না নিজে হাতে সোহানা ম্যাডামকে এগুলো দেবেন, দেখবেন উনি খুব খুশি হবেন। জানেন, আমি মানে মায়ের কথা আমার কিছুই মনে নেই। মানে অনেক ছোটবেলা মা আমাদের ছেড়ে চলে গেছিলেন, তো মায়ের কথা মনে থাকার কথাও না। কিন্তু আমি একটা কথা আপনাকে বলতে পারি, যখনই আমি ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়তাম তখন আমার মনে হতো কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সত্যি বলছি, ওই ছোঁয়াটা না আমার খুব চেনা লাগে। মনে হয় মাই আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই স্পর্শটাকে আমি চিনতে পারি। আমি আপনাকে বলছি, আজ যদি মা আমার জীবনে ফিরে আসে না, ওই মায়ের ছোঁয়া, মায়ের স্পর্শটা দিয়ে আমি মাকে চিনে ফেলি। জানি ভিকি স্যার, জানি। জানেন তো, এই কথাগুলো শুনলে হয়তো খুব অবাস্তব মনে হবে, তারপরে আমার মনে হয় যে উনি হয়তো সত্যি কোনো না কোনো দিন ফিরে আসবেন। আমি জানি ভিকি স্যার, ওই দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পর হয়তো অনেকগুলো বছর কেটে গেছে, কিন্তু সত্যি যদি উনি ফিরে আসেন, আর ফিরে এসে যদি যদি আপনাদের দেখেন, এই ভরা সংসারটা দেখেন, তাহলে না উনি খুব খুশি হবেন, তাই না? তাই না ভিকি স্যার? বলছি আরো একটা কথা আছে আপনার সাথে, জানেন তো? না হয়তো কথাটা শুনলে আপনার ঠিক পছন্দ হবে না, কারণ আপনি তো আমাকে পছন্দ করেন না। হয়তো কথাটা শোনার পর আমার উপর রাগ হলেও হতে পারে আপনার। মানে 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 ঠিক এইরকম আরো একটা গয়নার বাক্স কিন্তু বিক্রম চ্যাটার্জির বউয়ের নামে আছে। মানে বুঝতেই পারছেন যে
তার মানে গয়নাগুলো আমার? আমি কিন্তু নিইনি। আপনি না একটু ভেবে দেখুন, আমি যদি কোনোদিন আপনাকে ছেড়ে ওই গয়নার বাক্সটা নিয়ে পালিয়ে যাই, তাহলে কিন্তু আমি লাখপতি হয়ে যাব। বুঝতে পারছেন তো মানে আমি কি বলার চেষ্টা করছি আপনাকে? কেন নিলেন না আপনি? নিতেই তো পারতেন। দেখি স্যার, যেদিন আমার মনে হবে যে সত্যি আমি ওগুলো পাওয়ার যোগ্য, সত্যি আমি ওগুলোর মান রাখতে পারবো, সেদিন নেব, তার আগে না। আর কদিন লাগবে আপনি বলতে পারবেন না? কোন দিনের মধ্যে কাগজপত্র সব কাজ কমপ্লিট হবে, ওই বাড়ি স্কুল সবকিছুর অধিকার আমরা পাবো সেটা তো বলুন। আরে একটা ডেডলাইন তো দিন। 10 দিন, 15 দিন, 20 দিন, কতদিন লাগবে? আমি জানি এক্ষুনি হবে না, কিন্তু ম্যাক্সিমাম কতদিন লাগতে পারে আমি সেটা জানতে চাইছি। আপনি সেটা বলতে পারছেন না? মা প্লিজ এরকম করো না, সিন ক্রিয়েট করো না। এটা তো অফিস দেখি, আর এরকম হুটপাট করে কিছু হয় না, প্লিজ। বান, তুই বুঝতে পারছিস না? ওই মেয়েটা চোখের সামনে আমার এসে বারবার এটাই বলে যাচ্ছে যে ও আমাকে জাস্ট বাঁচাচ্ছে, আমার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে মিসেস অনন্যা চ্যাটার্জি আপনি কিচ্ছু করতে পারবেন না, আমি আপনাকে নিয়ে খেলছি। আমি কতদিন এটা টলারেট করব? মা প্লিজ, কি করছোটা কি? বাইরের লোক আছে একজন, তার সামনে এসব কথা বলো না। কন্ট্রোল ইয়োরসেলফ। উত্তেজিত হবেন না। দেখুন, এই দুটো কাগজ ছাড়া আপনারা আমাকে আর কিছুই দেননি, আর এই দুটো কাগজের উপরে বেস করে আমাকে দলিলটা তৈরি করতে হচ্ছে। কালকে কোর্টে সবটা রেজিস্ট্রি হয়ে যাবে, কাগজপত্র সব চলে আসবে। তবে এই দানপত্রের উপরে আপনার শাশুড়ির একটা সিগনেচার লাগবে। উনাকে দিয়ে কি করে সই করব? উনি তো তাই তো, কিন্তু ওনার সিগনেচার ছাড়া তো এই দলিল আপনাদের নামে হবে না। বাবান, উনি এসব কি বলছেন? তার মানে আপনার শাশুড়ির সইটা নকল করতে হবে। তাতে কি প্রমাণ হবে? তাতে এটাই প্রমাণ হবে যে মরবার আগে আপনার শাশুড়ি শুধু এই দুটো কাগজে নয়, ওই দানপত্রেও সাইন করে গেছে। কিন্তু নকল সই করতে গিয়ে যদি ধরা পড়ে যায়? সেরকম কাউকে দিয়ে সইটা করাতে হবে, সেরকম কোনো এক্সপার্টকে দিয়ে সইটা করাতে হবে, হাই টেকনোলজি ইউজ করতে হবে। তাতেও যে রিস্ক থাকবে না তা নয়, কিন্তু এত বড় প্রপার্টি ইললিগ্যাল ভাবে নিতে গেলে একটু রিস্ক তো নিতেই হবে, তাই না? আর তার জন্য তো আমি টাকাও একটু বেশি নিচ্ছি, কি? দেখুন উকিলবাবু, আপনার যেটা ঠিক মনে হয় আপনি করুন, কিন্তু এই প্রপার্টিটা আমাদের নামে হওয়া চাই শুধু, ব্যাস, দ্যাটস ইট। আপনার যা ইচ্ছা করুন, আমাদের কোনো আপত্তি নেই। দেখুন, আমারও কোনো আপত্তি নেই, আপনার যা ইচ্ছে আপনি সেটা করুন। আমার শুধু একটাই কথা, ওই বাড়ি, ওই স্কুল, ওই সব কিছু আমার নামে হবে, আমার। আর তারপরে ওই বাড়ির সকলকে না আমি একদম রাস্তায় টেনে নামাবো। ইন্দিরা সরকারকে আমি ঘাড় ধরে বাড়ি থেকে বের করব, তবে আমার শান্তি। না হলে আমি শান্তিতে ঘুমোতে পারছি না বাবান। আপনি বোঝার চেষ্টা করুন এটা। দেখুন, আমাকে আর 10-15 দিন সময় দিন আপনার। এক্সকিউজ মি, আমি একটু আসছি। এখানেই তো আসতে বলেছিল রাজদীপদা। হোটেলে চলে গেলেই বোধহয় ভালো হতো। না না, হোটেলে যাওয়াটা ঠিক হবে না।
কে কোথা থেকে ফলো করছে তার তো কোনো ঠিক নেই। আমি বরং এখানেই অপেক্ষা করি। কিন্তু রাজদীপটা এখনো আসছে না, ফোন করে দেখি তো। এসে গেছি আমি, বলুন কি ও দরকার? বাহ, চলে এসেছেন রাজদীপদা। এই নিন, এগুলো ধরুন। এত প্যাকেট, এগুলোতে কি আছে? সোহানা ম্যাডামের শাড়ি আছে, আর আর একটা গয়নার বাক্সও আছে। ওই গয়নাগুলো সোহানা ম্যাডামের মায়ের গয়না রাজদীপদা। ওনার মা ওনার জন্য রেখে গিয়েছিলেন, জেঠমনি আমাকে দিতে বললেন। আর আজ তো বৌভাত, সোহানা ম্যাডামকে বলবেন উনি যেন এই গয়নাগুলো পরেন। নিন ধরুন। কি হলো রাজদীপদা, ধরুন। ঠিক আছে, আপনি কি আমার সাথে যাবেন? সুহানা রয়েছে, দেখা করে আসবেন, চলুন। না না রাজদীপদা, এখন যাওয়াটা ঠিক হবে না। দেখুন, কোথা থেকে কে দেখছে, কে আমাকে ফলো করছে তার তো কোনো ঠিক নেই। তাছাড়া এখানেও কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা ঠিক না। আপনি এক কাজ করুন, হোটেলে ফিরে যান। বলছি আপনি এখান থেকে সোজা যাবেন, গলিটা ক্রস করলেই আপনি মেন রাস্তা পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি কিন্তু বাঁ দিকের রাস্তাটা ধরবেন। দেখুন, এই ডান দিকের রাস্তাটা সোজা গেলেও আপনি পেয়ে যাবেন, কিন্তু ওটা ধরবেন না, এই সময় খালি থাকে, আপনার একা যাওয়া ঠিক হবে না। আচ্ছা, একটা কাজ করুন, আমি এগিয়ে দিচ্ছি, আসুন। না না রাজদীপদা, তার কোনো দরকার হবে না। আপনাকে তো এই জিনিসপত্রগুলো নিয়ে হোটেলেও যেতে হবে, সোহানা ম্যাডাম তো রেডি হবেন, আর আমরা তো সন্ধ্যাবেলায় আসছি। রাজদীপদা দেখুন, আনন্দ করব, মজা করব, সবটাই ঠিক আছে, তবে আমাদের কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। একবার যখন ভীমরুলের চাকে ঢিল পড়েছে, ওরা কিন্তু কামড়ানোর জন্য উঠে পড়ে লাগবেই। শুনুন না, আর দেরি করে লাভ নেই, বুঝতে পেরেছেন তো? আপনি হোটেলে ফিরে যান, আর সাবধানে থাকবেন। আপনিও সাবধানে থাকবেন। দিনের পর দিন তো ডেট পাল্টে যাচ্ছে, আমার টেনশন হচ্ছে। এইভাবে যদি চলে তাহলে কোনো দিন আমরা... আমি বুঝতে পারছি তোমার টেনশন হচ্ছে, তুমি একটু শান্ত হও প্লিজ। বাবান, তুই বুঝতে পারছিস না, কিচ্ছু বুঝতে পারছিস না। ইন্দিরা সরকার আমাকে বোকা বানিয়ে রাজদীপ দাসের সঙ্গে সোহানার বিয়ে দিয়ে দিল। শুধু তাই নয়, বাড়ির শুধু লোক হই হই করছে, রাজদীপ দাসের বাড়িতে যাবে, বউ ভাত সেলিব্রেট করবে। আর ইন্দিরা সরকার আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। এটাই বোঝাতে চাইছে যে আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো জোর নেই, আমি ফালতু একটা লোক, আমি ইন্দিরা সরকারে কিচ্ছু করতে পারবো না। গাইয়া মেয়ে যার আমার মুখের দিকে তাকানোর যোগ্যতা পর্যন্ত নেই, সে আমাকে চ্যালেঞ্জ করছে, বারবার চোখে আঙুল দিয়ে এটা বোঝাচ্ছে যে আমার বাড়ির কেউ আমাকে পাত্তা দেয় না। বিকি পর্যন্ত ট্যাং ট্যাং করে যাচ্ছে সোহানার বউ ভাত সেলিব্রেট করবে। আর আমি কি করবো বাবান? আমি এগুলো সব সহ্য করবো? হ্যাঁ, আমি এই চ্যালেঞ্জের কোনো জবাব দেব না। এর জবাব না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই বাবান। করছো তুমি, একজনের অফিস এটা, মা তুমি আমার উপর একটু ভরসা রাখো। কি ভরসা রাখবো বলতো? কি ভরসা রাখবো? বলা নেই কওয়া নেই, কতগুলো গুন্ডা পাঠিয়ে দিলি রাজদীপের বাড়িতে, কাজের কাজ তো কিছু হলোই না, বরং ওখানে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করলো, আমার বিপদ বাড়ালো। ওরা থানায় গিয়ে আমার এগেনস্টে জানিয়েছে, ওরা বলেছে আমি নাকি গুন্ডা পাঠিয়েছি ওদের বাড়িতে সব ভাঙচুর করার জন্য। শুধু আমি নয়, ইন্দিরা বলেছে তোরও ফোন কলস, মেসেজ এগুলো সব চেক করতে, এই ঘটনার সঙ্গে তুই ইনভলভ কিনা সেটা জানার জন্য। যদিও জানি যে এসব করে ইন্দিরা আমাদের ফাঁসাতে পারবে না, আমরা সেভাবেই প্রোটেকশন নিয়েছি, কিন্তু বাবান একের পর এক ওই মেয়েটা আমাদের চ্যালেঞ্জ করছে, আর আমরা উত্তর দিতে পারছি না, বারবার হেরে যাচ্ছি। তুই মেনে নিতে পারবি? মানছি না, আর মানবো না, আমরা আর হারবো না মা। এইবার আমাদের জেতার পালা শুরু। হ্যাঁ, তোমাকে আমি যেটা বলছি তুমি প্লিজ করো, এইবার অন্তত অ্যাটলিস্ট আমার উপর ভরসা করো, আমি আর তোমার অসম্মান করব না। তুমি বাড়ি যাও, বাড়িতে গিয়ে বৌভাতের অনুষ্ঠানে যোগ দাও। আমি? হ্যাঁ মা, তুমি আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে অনুষ্ঠানে যোগ দাও, আর গিয়ে এমন অ্যাক্টিং করবে যেন তোমার মেয়ে তোমার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল ঠিকই, তুমি একটু মানে আপত্তি তোমার ছিল, রাগ হয়েছিল, কিন্তু এখন তুমি ক্ষমা করে দিয়েছ, এখন পুরোটা মেনে নিয়েছ। এই অ্যাক্টিংটা তোমায় করতে হবে। আর আমি এসব কিছু করতে পারবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার উপর একটু ভরসা রাখো। আমি বলছি এইবার আর ফেল হব না আমরা।
আচ্ছা মা, তোমার এক কাকা ছিল না, বদ্রীনাথ কাকা? তিনি এখন বেঁচে আছেন? না, আচ্ছা, উনি যে বেঁচে নেই সেটা কে কে জানে? কেউ জানেন, আমি বাড়িতে বলিনি, বলার প্রয়োজন হয়নি। ভেরি গুড। তাহলে তোমার বদ্রীনাথ কাকা এই বিয়ে উপলক্ষে তোমাদের বাড়িতে পৌঁছচ্ছেন? ইয়েস মা। এই অনুষ্ঠানে বদ্রীনাথ কাকা তোমাদের বাড়িতে 2-4 দিন থাকবেন। কি বলছিস তুই? যে মানুষটা নেই সে কি করে আসবে, থাকবে কি করে? কে বললো বেঁচে নেই? বেঁচে আছে তো। এই তো তোমার বদ্রীনাথ কাকা। তুই যাবি? হ্যাঁ মা, আমি যাব এবং ইন্দিরা নাকের ডগায় থাকবো। পুলিশে জানিয়েছে না আমার উপর খোঁজ রাখতে, আমার ফোন নাম্বার ট্রেস করতে বলেছে না, দেখি কি করে। আমি তোমার বদ্রীনাথ কাকা সেজে ইন্দিরার চোখের সামনে থাকবো, ইন্দিরা কি করছে না করছে সব খেয়াল রাখবো। কারণ ইন্দিরা সাংঘাতিক মেয়ে, 1 মিনিটের জন্য ওকে চোখের আড়াল করা যাবে না। কোথাও যেন দেখেছি ওনাকে, ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি। চলো 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 পাল্টাই